খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফল। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন ক্রীড়া প্রতিবেদক নোমান আবদুল্লাহ। আমাদের আজকের টপিক এখনকার ক্রীড়াঙ্গন। তো নোমান আবদুল্লাহ, ধন্যবাদ আপনাকে। চলছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ। তো এখন পাকিস্তান ব্যাট করছে। তো প্রথম সেশনে কিন্তু 4টি উইকেট নিয়ে নিয়েছে বাংলাদেশ। তাসকিন এবং মিরাজ দুজনে 2টি করে উইকেট নিয়েছেন। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ আসলে বোলিংটা কেমন করছে এবং সেকেন্ড সেশনটা আসলে কীরকম করে খেলা উচিত বাংলাদেশের জন্য? ধন্যবাদ লিটন। বাংলাদেশের জন্য আমার মনে হয় যে দারুণ একটা সেশন কেটেছে গতকালকের তুলনায়। গতকালকে বাংলাদেশের বোলাররা যেভাবে হতাশ করছিলেন, বাংলাদেশের পেসাররা যেভাবে বল করছিলেন, বিশেষ করে একেবারে নির্বিষ বোলিং মনে হচ্ছিল। পাকিস্তানের ব্যাটাররা খুব সাবলীলভাবে বাংলাদেশের বোলারদেরকে খেলছিলেন। আর উইকেটটাও আমরা দেখছি যে অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বল অনেকটা ফ্ল্যাট উইকেট আমরা দেখছি, যেখানে হচ্ছে বল সেভাবে টার্ন করছিল না। পেসাররা খুব একটা সুবিধা পাচ্ছিলেন না, খুব বেশি বাউন্স দিয়ে যে আপনি ব্যাটারদেরকে উপকাত করে ফেলবেন সেই ধরনের সুযোগ হচ্ছিল না। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছিলাম যে স্পিনাররা বাংলাদেশ দলে খেলছিলেন, বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে আমরা লম্বা সময় ধরে বোলিং করতে দেখছিলাম, তিনিও আসলে সেভাবে টার্ন পাচ্ছিলেন না। তাইজুল ইসলাম অকার্যকর হবেন এটা অনেকটা ধারণা করা যাচ্ছিল, কারণ যেহেতু পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটাররাই হচ্ছে লেফট হ্যান্ডেড, সুতরাং সেখানে লেফট আর্মার একজন বোলার খুব একটা সুবিধা করতে পারবেন না, সেটা আমরা অনেকটা ধারণা করেই নিচ্ছিলাম। এবং আপনি যদি দেখেন যে খুব বেশি বোলিং কিন্তু তিনি করেননি দুটা দিন মিলিয়ে এখন পর্যন্ত তিনি 7-8 ওভারের মতো বোলিং করেছেন। হয়তো এখন যে দুজন ব্যাটার আছেন তারা ডানহাতি ব্যাটার, যেহেতু তাদের জন্য হয়তো তাইজুল ইসলাম কার্যকর হতে পারেন। তার আগ পর্যন্ত বাংলাদেশ গতকাল দিনটা যেভাবে কাটিয়েছিল বাংলাদেশের জন্য অনেকটা হতাশাজনকই ছিল। সেখান থেকে আজকে এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে প্রথম সেশনটা কাটিয়েছে, পরপর ব্রেক থ্রু দিয়েছেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের জন্য বেশ দারুণ একটা সেশন কাটিয়েছে বাংলাদেশ। এবং গতকালকে তারা যেমন এক উইকেটে দিন শেষ করে দিয়েছিল, আজকে প্রথম সেশনেই তাদের 4 জন ব্যাটারকে তুলে নিতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে বেশ কয়েকজন টপ ফর্মে থাকা ব্যাটারকে বাংলাদেশ তুলে নিতে পেরেছে, বাংলাদেশের জন্য খুবই স্বস্তিদায়ক। এখন যে দুজন উইকেটে আছেন তারা এখন এই মুহূর্তে পাকিস্তানের টিমের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। তাদের দুজনকে যদি বাংলাদেশের ব্যাটাররা বোলাররা দ্রুত তুলে নিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি ম্যাচের ড্রাইভিং সিটে চলে যাবে বলে আমার কাছে মনে হয়। এক্ষেত্রে নাহিদ রানা কি একটু সিট ব্যাক করছে বলে মনে হচ্ছে? কারণ ওয়ানডে সিরিজ বা সবশেষে টেস্ট সিরিজ T20 হলো নিউজিল্যান্ডের সাথে, সেখানে কিন্তু নাহিদ রানা দারুণ বোলিং করেছে। টেস্টে কিন্তু তার কাছে আসলে অনেকটা বেশি প্রত্যাশা ছিল আমাদের, কিন্তু টেস্ট এখন পর্যন্ত কিন্তু তেমন একটা খুব দেখা যাচ্ছে না তিনি খুব ভালো করছেন। হ্যাঁ, রাইট। নাহিদ রানার জন্য আসলে প্রথমত হচ্ছে তার জন্য একের পর এক তার উপর ওয়ার্কলোডের ব্যাপারটাও ভাবতে হবে। তিনি কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছেন, ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, দেন BSL খেলেছেন, দেন দেশে এসেছেন, আবার এখন টেস্ট সিরিজ খেলছেন। অনেকগুলো ফর্মেটে ডিফারেন্ট ফর্মেটে তাকে ট্রাই করা হচ্ছে, ডিফারেন্ট ফর্মেটে তিনি খেলছেন। অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে উইকেটটা বুঝতে হবে যে এই উইকেটটাতে আসলে নাহিদ রানার জন্য কতটুকু ফ্যাসিলিটি তিনি এই উইকেটটা থেকে তুলে নিতে পারছেন, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত নাহিদ রানা একটু খরুচে, যেটা হয় নাহিদ রানার মতো যারা একটু হচ্ছে এক্সপ্রেস বোলার, যারা একটু গতির বোলার থাকেন, তারা সবসময় একটু খরুচে বোলার হয়ে থাকেন সাধারণত। নাহিদ রানাকে আপনি দেখবেন, যদিও PSL-এ তিনি খুবই ইকোনমিক্যাল বোলার ছিলেন, কিন্তু নাহিদ রানা সাধারণত আমরা যেটি ন্যাশনাল টিমে বা ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা দেখে থাকি যে নাহিদ রানা একটু খরুচে বোলার, সেটি খুব স্বাভাবিক। কারণ তিনি যে ধাঁচের বল করেন, তিনি যেই বাউন্সগুলো করেন, সেটি সাধারণত হচ্ছে ব্যাটারদের একটু কানায় কুনায় লেগে প্রচুর রান হয়। রান তিনি দিচ্ছেন অনেক, সেটি সমস্যা না। উইকেট টেকিং বোলিং তিনি করতে পারছেন কিনা। আজকের যে উইকেটটা আমরা যেই মিরপুরে যে উইকেটটাতে খেলা হচ্ছে, এই উইকেটটা আসলে কতটুকু বোলার বান্ধব সেটি একটা প্রশ্ন আছে। তাসকিন যেহেতু একটু এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, তিনি এখন পর্যন্ত 2টো উইকেট তুলে নিতে পেরেছেন, তবে নাহিদ রানার জন্য আরেকটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তবে আমার কাছে মনে হচ্ছে যদি আপনার এই উইকেটটা 5th ডেতে মানে টেস্টটা যদি 5th ডেতে যাওয়ার কথা এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি ম্যাচ সিনারিও, সেই হিসেবে যদি যায়, সেক্ষেত্রে আমার মনে হয় সেকেন্ড ইনিংসে নাহিদ রানা খুব কার্যকরী বোলার হবেন বাংলাদেশের জন্য। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের মিরপুর মাঠে সকর্মে আছেন জুবায়ের আহমেদ। আমরা সরাসরি তার কাছে যেতে যাচ্ছি যে আসলে বর্তমানে কী অবস্থা। জুবায়ের, আপনি এখন মিরপুরে আছেন, খেলা দেখছেন অবশ্যই সকাল থেকে। তো মিরপুরে আসলে অবস্থা আপনার কীরকম দেখছেন এবং বাংলাদেশ কীরকম বোলিং করছে এবং সব মিলিয়ে বাংলাদেশ কত রানের ভেতর পাকিস্তানকে আটকাতে পারলে সুবিধা হবে বলে মনে করছেন?
আহ, ধন্যবাদ। খুব প্রাণবন্ত একটা আলোচনা শুনতে পাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত দুজনের কাছ থেকে। যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী নোয়ান আব্দুল্লাহ, যে খুব ভালো একটা সেশন কেটেছে। তাসকিন আহমেদের কাছ থেকে আমরা যে স্পেলটা পেয়েছি সকালবেলায়, তিনি আজানকে ফিরিয়েছেন, এরপর শান মাসুদকে ফিরিয়েছেন, দুটো দুর্দান্ত ডেলিভারিতে দুটো ক্যাচ বাংলাদেশের জন্য টোনটা অনেকটা সেট করে দিয়েছে। মেহেদী হাসান মিরাজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আর লাল বলে সবসময় কার্যকর মিরাজের বোলিংটা, তিনিও তার ঝলক দেখিয়েছেন। সৌদ শাকিলকে ফেরানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ টেস্টে সৌদ শাকিল বরাবরই পরীক্ষিত একজন পারফরমার। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশের ফার্স্ট সেশনটা খুব ভালো কেটেছে। তবে লাঞ্চের পর যদি আপনি খেয়াল করেন, পাকিস্তান কিন্তু কাউন্টার অ্যাটাকিং খেলা শুরু করেছে। অলরেডি 251 পরই কিন্তু তারা 2-3টে বাউন্ডারি আদায় করে নিয়েছে। রিজওয়ানকে একটু কাউন্টার অ্যাটাকিং মোডে দেখা যাচ্ছে, বিকজ পাকিস্তানও সম্ভবত বুঝতে পারছে এই অবস্থাটা অ্যাকচুয়ালি রক্ষণাত্মক বা সেই চিরচেনা টেস্ট ফরম্যাটে খেলে অ্যাকচুয়ালি খুব একটা ফায়দা নেই। সো এই জায়গাটায় পাকিস্তান একটা কাউন্টার অ্যাটাকিং শুরু করেছে। পাকিস্তানের এই অ্যাপ্রোচটা কতক্ষণ টেকে এবং বাংলাদেশ কত দ্রুত উইকেটটা নিতে পারে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। কত রানে আটকালে ভালো হয়, যত কম রানে পাকিস্তানকে আটকানো যায় ততটাই সুবিধাজনক, বিকজ এই জায়গাটা বাংলাদেশের রান কিন্তু 413। সো পাকিস্তানকে যদি আপনি 350 বা 320-এর আগেও নামিয়ে রাখতে পারেন, যদি একটা মোটামুটি 310 যদি ধরি, বাংলাদেশ যদি মোটামুটি 70-80 রানের একটা লিড পেয়ে যায়, আজকের থার্ড সেশনের যদি বাংলাদেশ পুরোটা 30 ওভার ব্যাট করতে পারে, তাহলে ফোর্থ ডে পুরোটা বাংলাদেশকে ব্যাট করার জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে। সো বাংলাদেশের হাতে মোটামুটি একদিন বা তার বেশি কিছু যদি ব্যাটিংয়ের জন্য থাকে, 240-50 রানের একটা নিজেদের স্কোর যদি করতে পারে, সব মিলে যদি 300+, এই পিচে মিরপুরের পিচে কিন্তু ফোর্থ ইনিংসে রান তার করা বেশ কষ্টসাধ্য, এবং মিরপুরের ফোর্থ ইনিংসে তাইজুল ইসলাম সবসময় কার্যকরী। তাইজুল ইসলাম রেড বল ক্রিকেটে বাংলাদেশের ভেটারান একজন স্পিনার। সো তাইজুলকে যদি ফিফথ ডেটে দেখা যায়, যেটা অলরেডি কিন্তু পিচে একটু ভাঙন শুরু করেছে, পপিং ক্রিজগুলোর পাশে আপনি দেখবেন যে মাটি অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে। সো স্পিনের একটা সুবিধা হয়ে কিন্তু ফোর্থ ডের লাস্ট সেশন এবং ফিফথ ডেতে আপনি পাবেন। সো এই জায়গাটা যদি আমরা ভালো একটা বাংলাদেশ যদি মোটামুটি 320-25 রানের একটা টার্গেট সেট করতে পারে উইথ এ ভালো লিড যদি বাংলাদেশের মাঝে পেয়ে যায়, তাহলে সেটা অনেকখানি বাংলাদেশের জন্য কার্যকর হবে। এবং ঢাকা টেস্টটা বাংলাদেশের পক্ষে আসার খুব ভালো সম্ভাবনা শুরু হয়েছে, থ্যাঙ্কস টু মিরাজ অ্যান্ড তাসকিন। ধন্যবাদ জুবায়ের আপনাকে। এখন মাঠে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন ক্রীড়া প্রতিবেদক নোমান আব্দুল্লাহ। তো নোমান ভাই, আপনার কাছে এর আগে ক্রিকেট নিয়ে আলোচনা করলাম, এবার একটু ফুটবলের দিকে আসতে যাচ্ছি। তো ফুটবলে কিন্তু জাতীয় স্টেডিয়ামে বেশ কিছু কাজ করা হচ্ছে। এর আগে প্রায় 158 কোটি টাকা খরচ করে কিন্তু বিশাল কর্মযজ্ঞ মানে জাতীয় স্টেডিয়াম সংস্কার করা হলো। তার 10 মাসের মাথায় কিন্তু আবার নতুন করে পুরো স্টেডিয়ামের ঘাস তুলে ফেলা হচ্ছে, আবার নতুন করে ঘাস লাগানো হবে। তো আসলে এই জিনিসটা কীভাবে দেখছেন? এটা কি অর্থের অপচয় কিনা, এবং কীভাবে আসলে ঘাসটা পরিচর্যা করা উচিত বলে মনে করছেন? অবশ্যই লিটন, এটা খুবই কনসার্নের একটা বিষয় যে এত কোটি টাকা আপনি যদি জাতীয় স্টেডিয়ামের টোটাল সংস্কারের কথা ধরেন, সেক্ষেত্রে আপনার প্রায় 200 কোটি টাকার বেশি টাকা খরচ করে সংস্কার কাজ করা হয়েছে, এবং সেটা একটা লম্বা গ্যাপ নেওয়া হয়েছিল। আমরা প্রায় 5 বছর জাতীয় স্টেডিয়ামে কোনো খেলা দেখিনি। বাংলাদেশের প্রধান ফুটবল স্টেডিয়ামে 5 বছর কোনো ধরনের খেলা গড়ায়নি। এটা 5 বছর পরে যখন হচ্ছে, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার যখন আসলেন, তড়ি ঘড়ি করে স্টেডিয়ামটাকে করা হলো, ঢেলে সাজানো হলো, তারপর সেখানে খেলা হলো, এবং সেখানে আমরা দর্শকের ঢলও দেখেছিলাম। কিন্তু মূল খেলাটা যেখানে, অর্থাৎ টার্ফ বা ঘাস যেখানে ফুটবলাররা খেলে থাকবেন, সেখানে অবশ্যই অনেকগুলো বিষয় থাকে। ঘাস কেমন হবে, সেই ঘাসে ফুটবলাররা কীভাবে, মানে তাদের জন্য আসলে কতটুকু আরামদায়ক হচ্ছে, কতটুকু সুবিধাজনক হচ্ছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর আগে ঘাস লাগানোর জন্য একটা বড় বাজেট ছিল, যেটি বাফে নিজস্ব অর্থায়নেই করেছিল। সেটি আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে 10 মাস পরে বা 8টা ম্যাচের পরেই আবার সেগুলো তুলে ফেলা হচ্ছে। এখন আবার নতুন করে ঘাস লাগানো হচ্ছে। বাফে বলছে তারা এখন এক প্রজাতির ঘাস লাগাবে। এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে বাইরে থেকে অনেক সময় হচ্ছে আমরা তো ঘাসগুলো একটু ভিন্ন প্রজাতির, মাঠে যে ঘাসগুলো লাগানো হয় সেগুলো তো সাধারণ যে ঘাসগুলো থাকে বা দূর্বা ঘাসের মতো তো আর না। এখন বাইরে থেকে অনেক সময় হয় কি, আমরা দেখি যে হচ্ছে বাইরের যে ঘাসগুলো সেগুলো এসে মিক্সড হয়ে যায়, যেটা আসলে ফুটবলারদের খেলার জন্য বা বলের গতি অনেক সময় কমিয়ে দেয়। ফুটবলার অনেক সময় তাদের স্বাভাবিক ছন্দে তারা খেলতে পারে না। সো এই সমস্যাগুলো হয়। এখন অবশ্যই এটা একটা কনসার্নের ব্যাপার যে এখানে অর্থের অপচয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু বাফে যদি এইটা এখন যে স্টেপটা নিচ্ছে যে এক প্রজাতির ঘাস লাগাবো এবং এটাই স্থায়ীভাবে করা হবে, যদি এই স্টেপটা যদি কার্যকর হয়, তারা যদি তাদের স্ট্রিক্টলি তারা তাদের ডিসিশনে যদি অনড় থাকতে পারে এবং শেষ পর্যন্ত যদি এটা মানে তারা কার্যকর করতে পারে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস টাইম, মানে হাই টাইম যে আসলে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার। এবং সামনে যেহেতু বাংলাদেশে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপ আসছে, তার আগে তারা এটা কমপ্লিট করে ফেলবেন বলছেন,
আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে যদি মাঠটাকে পুরোপুরি রেডি পায়, সেটি বাংলাদেশের ফুটবলের জন্য বেটার হবে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের মানটাও আমার কাছে মনে হয় বাড়বে। আচ্ছা, এর আগে কিন্তু প্রায় ৬২ লাখ টাকা, মানে এবার যে খরচ করা হচ্ছে সংস্কারের কাজ সব মিলে কিন্তু ৬২ লাখ টাকা খরচ করা হচ্ছে জাস্ট এই সংস্কারের কাজের জন্য। এরা কিন্তু ১০ লাখ টাকা শুধু ঘাসে লাগানো হয়েছিল। তো এবার যে আমরা যে যা জানতে পেরেছি যে বারমুডা এবং জয়সিয়া ২ প্রজাতির ঘাস লাগানো হচ্ছে, এবং আপনি যেটি বললেন যে ১ প্রজাতির ঘাস লাগানোর জন্য কিন্তু মানে স্টেডিয়ামটা এর আগে যত ঘাস আছে সব কিন্তু তুলে ফেলা হবে। তো আপনার কি মনে হয় যে বারমুডা বা জয়সিয়া কোন প্রজাতির ঘাসটা আসলে একটু বেটার হবে ফুটবলের জন্য? না, এটা আসলে ফুটবলের জন্য কোন প্রজাতির ঘাসটা বেটার হবে এটা ফুটবল ফেডারেশনই ভালো বুঝবে। আমার কাছে মনে হয় যে যারা ভালো বুঝবে তাদেরকে দিয়ে আসলে এই কাজটা করা উচিত। একটা খারাপ লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা কদিন আগে এই স্টেজে আমরা আলোচনা করছিলাম যে বাফেতে কোনো গ্রাউন্ডস কমিটি নেই। এই যে এই মাঠে কোন প্রজাতির ঘাস লাগালে ফুটবলারদের জন্য উপকার হবে সেই ডিসিশনটা নেওয়ার জন্য একটা কমিটি দরকার। এক্সপার্টাইজ আছে যাদের, তাদের সেই ধরনের একটা কমিটি দরকার। এখন সেটি আমরা দেখেছি যে গতকাল সেই কমিটিটা করা হলো। এখন দেখার বিষয় সেই কমিটিটা আসলে এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ভূমিকা রাখতে হবে, তাদেরকেই বুঝতে হবে যে আসলে কোন প্রজাতির ঘাসটা ফুটবলারদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আমরা আরও কিছু নিয়ে কথা বলবো, তবে তার আগে নিচ্ছি একটু বিরতি। দর্শক, এখন মাঠে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আরও একবার ফিরে এলাম এখন মাঠে। আপনারা দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন প্রতিবেদক নোমান আবদুল্লাহ। নোমান ভাই, আজকে কিন্তু এল ক্লাসিকো কিন্তু লা লিগায় আজকে মৌসুমের শেষ এল ক্লাসিকো। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলা, বলা যায় ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর কিন্তু একটি এই ম্যাচটি। তো বার্সেলোনার সামনে কিন্তু এই ম্যাচে লা লিগা জয়ের সুবর্ণ একটি সুযোগ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু মানে ড্রেসিং রুমের নানা সমস্যা জর্জরিত। মানে বলা হচ্ছে যে ভালভার্দে এবং সুয়ামিনির ভিতর অনেক ঝগড়া মারামারি। তো আসলে আজকের ম্যাচে কাকে ফেভারিট হিসেবে দেখছেন, এবং বার্সেলোনা কি আজকে নিশ্চিত করতে পারবে লা লিগা? অবশ্যই লিটন, আপনি শুধু এই ড্রেসিং রুম কুন্দলের কারণে রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকবে আমার কাছে সেটা মনে হয় না। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি যদি দেখেন যে রিয়াল মাদ্রিদ কিন্তু আসলে খুব একটা ভালো খেলেনি। আপনি রিয়াল মাদ্রিদের সবচেয়ে প্রাইডের জায়গা যে চ্যাম্পিয়ন্স লিগ, সেখান থেকেও তারা অলরেডি নকড আউট। টুর্নামেন্ট লা লিগার কথা যদি বলি, সেখানেও তারা আসলে মানে দ্বিতীয় অবস্থানে আছে, কিন্তু সেখানে তারা বার্সেলোনার চেয়ে অনেক ব্যবধানে পিছিয়ে, 11 পয়েন্টে পিছিয়ে। সো এটা কিন্তু অনেক বড় মার্জিন। আমরা সাধারণত রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লা লিগার দৌড়টা অন্তত যেখানে দেখতাম 3 পয়েন্টের ব্যবধান থাকতো টুর্নামেন্ট শেষ পর্যন্ত, অথবা এমনও হয়েছে একেবারে শেষ ম্যাচে গিয়ে ডিসাইডেড হয়েছে না। তো সেখান থেকে এবার অলরেডি কিন্তু একটা ডিসিশনে আপনি চলে আসতে পারেন, যদিও কাগজে কলমে একটা হিসাব বাকি আছে যে বার্সেলোনা যদি বাকি 4 ম্যাচে সবগুলো হারে, রিয়াল মাদ্রিদ যদি বাকি সবগুলো জেতে, সেক্ষেত্রে তাদের সামনে একটা সুযোগ থাকবে, যেটা অনেকটা ইম্পসিবল বলা যায় এই মুহূর্তে। বার্সেলোনা যেভাবে খেলছে, তারা যে ছন্দে আছে। এল ক্লাসিকো সবসময় একটু ডিফারেন্ট। আপনি যতই ধরেন রিয়াল মাদ্রিদ একেবারে লো কন্ডিশনে আছে আর বার্সেলোনা একেবারে হাই টপ কোয়ালিটি ফুটবল খেলছে, স্টিল যখন এল ক্লাসিকো আসবে তখন দুই দলকেই সমান সমান বিবেচনা করতে হবে, এবং সবসময়ই সেটি হয়ে আসছে যখন যে পরিস্থিতি থাকুক না কেন। সুতরাং এখানে আসলে ফেভারিট বলার কিছু নেই, তবে আমার কাছে মনে হয় একটা দারুণ একটা ম্যাচ হবে। এবং আপনি যেটি বলছিলেন, আমার কাছে মনে হয় ঘরের মাঠে যেহেতু ন্যু ক্যাম্পে খেলা, এবং বার্সেলোনা যেভাবে যে ফর্মে আছে, আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আজকে বার্সেলোনার জন্য তাদের ট্রফিটা মানে নিশ্চিত করে ফেলার সুযোগ আছে। ওকে, ধন্যবাদ নোমান আবদুল্লাহ আপনাকে। আশা করছি আবারও কথা হবে খেলা নিয়ে, এবং আবার দর্শকদের সাথে এ নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।